আজ প্রায় 10 বছর পরে ঘুটঘুটিয়া গ্রামে এসেছি। ট্রেন থেকে নামতেই পুরনো স্মৃতিগুলো যেন মনের মধ্যে একটু একটু করে মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। সেই ট্রেন লাইন, সেই সবুজ বন বনানী, মেঠো পথ, কিছুই খুব একটা পরিবর্তন হয়নি। এসব দেখতে দেখতে কখন যে একটা ছেলে আমার পিছনে দাঁড়িয়ে ডাকছিল সেদিকে খেয়াল ছিল না। বাবু, কোথায় যাবেন? আমার ঠেলা গাড়ি আছে, আপনাকে নিয়ে যাই। আমি ওর দিকে পিছন ঘুরতেই ওর চোখ মুখে একটা ঝিলিক দোলা দিয়ে গেল, যেন আমাকে দেখে কিছু একটা মনে করার চেষ্টা করছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না। আরে বাবু সাহেব, আপনি আমাদের গ্রামে এত বছর পরে? হ্যাঁ, একটা কাজে এলাম আর কি। কিন্তু তুমি আমাকে চিনো? আমি কিন্তু তোমাকে ঠিক চিনতে পারছি না। কি বলেন বাবু সাহেব, আমাকে চিনতে পারছেন না? ভালো করে দেখে বলুন তো, আমাকে ভুলে গেলেন? সত্যি আমি তোমাকে চিনতে পারছি না। আগে কখনো দেখেছি বলেও মনে পড়ে না। আপনি কি ঘুটঘুটিয়া জমিদার বাড়ির কথা ভুলে গেলেন? আর সেখানে থাকা লোকগুলোকেও ভুলে গেলেন? ঘুটঘুটিয়া জমিদার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, আমার মনে পড়েছে। তুমি তো জমিদার বাবুর সেই খাস কাজের লোক অজিত, তাই না? হ্যাঁ, এইবারে ঠিক ধরেছেন বাবু। তা এখন ঠেলা চালাচ্ছ যে? জমিদার বাড়ির কাজের কি হলো? নাকি কাজ ছেড়ে দিয়েছ? যেতে যেতে সব বলছি বাবু সাহেব। আসুন, এই যে আমার ঠেলা গাড়ি, উঠে বসুন। হাতে একটা মাঝারি ব্যাগ ছিল, সেটাকে ঠেলায় তুলে দিয়ে নিচেও উঠে বসলাম। অজিত ঠেলার হাতল দুটো শক্ত করে ধরে টেনে নিয়ে এগোতে লাগলো। গ্রাম্য উঁচু নিচু মেঠো পথ দিয়ে ঠেলা চলতে লাগলো তার আপন গতিতে। আমার মনে তখন চিন্তার ঝড়। 10 বছর আগে ঘটে যাওয়া সেই ন্যাক্কারজনক ঘটনাটা ক্ষণে ক্ষণে বিবেকে নাড়া দিচ্ছে। আচ্ছা অজিত, বললে না তো জমিদার বাড়ির কাজটার কি হলো? হঠাৎ ঠেলা চালাচ্ছ যে? গরিবের কপালে কি আর সুখ সহ্য হয় বাবু সাহেব? আমার কপালেও সইল না। যাক সে কথা, ওসব জেনে এখন আর আপনার কোনো লাভ নেই। আপনি বলুন তো, হঠাৎ করে এত বছর পরে আপনি আমাদের গ্রামে কেন? তেমন কোনো ব্যাপার না। ঘুটঘুটিয়া গ্রাম আর গ্রামের জমিদার রাজপ্রতাপ বাবুকে দেখার ইচ্ছে হলো। অনেকদিন আসবো আসবো করে আর আসা হয় না, তাই এবারে ছুটি পাওয়ার সাথে সাথে আর দেরি করলাম না। কিন্তু আপনি তো কর্তা বাবুর সাথে দেখা করতে পারবেন না, তবে ঘুটঘুটিয়া গ্রাম দেখতে পাবেন। তবে কি বলুন তো, আগের মতো আর কিছুই নেই। দাঁড়াও দাঁড়াও, কি যেন বললে? জমিদার বাবুর সাথে দেখা করতে পারবো না? কেন? এমন কথা কেন বললে? তার আগে বলুন তো, 10 বছর আগের সেই ঘটনার কথা কি আপনার মনে পড়ে? অত্যন্ত লজ্জাজনক সেই ঘটনা, যার পরে আপনি এই গ্রাম ছেড়ে চলে গেলেন। অজিতের কথা শুনে আমার মাথায় যেন গোটা আকাশ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে লাগলো। 10 বছর আগের সেই ঘটনাটা ভিতর থেকে আমাকে আবারও কুড়ে কুড়ে খেতে শুরু করে। সেই সাথে স্মৃতির পাতায় ভেসে উঠতে থাকে সেই দিনের কথা। না না, আমি তোমার কথাটা মানতে পারলাম না। অজিত আমার বিশ্বস্ত লোক, সে কেন আমার ঘর থেকে চুরি করবে? তুমি নিশ্চয় ভুল দেখেছ, এ আমি কোনো দিন বিশ্বাস করি না। কর্তাবাবু, আপনার বিশ্বাসের সুযোগ নিচ্ছে ওই ছোট লোকটা। আপনি একবার আমার কথাটা শুনুন, আমি ওকে হাতে নাতে ধরিয়ে দেব। ওর সব ভণ্ডামি ফাঁস করে দেব আমি। ঠিক আছে, যদি ওর এমন কাজ তুমি প্রমাণ করতে পারো তাহলে উপযুক্ত শাস্তিও পাবে, আর যদি না পারো তাহলে সেই শাস্তি তোমার ওপরে এসে পড়বে, মনে রেখো। সেদিন থেকে আমি অজিতের পিছনে পড়ে রইলাম। কোনো একদিন ওকে ভুল বুঝিয়ে জমিদার বাবুর ক্যাশ বাক্স রাখার ঘরে ঢুকিয়ে দেই, আর জমিদার বাবুকে এই সুযোগে ডেকে নিয়ে আসি। ওই ঘরে জমিদার বাড়ির সবার ঢোকা নিষেধ ছিল। ব্যাস, হাতে নাতে চোর ধরা পড়ে গেল অজিত। গ্রামের বেশ কিছু লোকের সামনে অজিতের বিচার বসল। ছি 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 অজিত, এই ছিল তোর মনে? তোকে আমি ছোটবেলা থেকে নিজের ছেলের মতো করে মানুষ করেছি,
আর শেষ পর্যন্ত তুই কি না? বিশ্বাস করুন কর্তা বাবু, আমি এমন কিছু করিনি। আপনি আমার বাবার মতো, আমি কেন আপনার বাড়ি থেকে চুরি করব? আমার তো কোনো চাহিদা আপনি অপূর্ণ রাখেননি, তাহলে কেন কেন আমি চুরি করব? একদম মিথ্যা বলবি না অজিত। আমি নিজে তোকে ক্যাশ বাক্সে হাত দিতে দেখেছি। জমিদার বাবুর সব টাকা পয়সা হাতিয়ে নিয়ে এই গ্রাম থেকে পালানোর মতলব ছিল তোর। এখন ধরা পড়ে গেছিস বলে কথা ঘোরাচ্ছিস। ভালোই ভালোই সব স্বীকার কর বলে দিলাম। অজিত, তুই আমাকে যে কষ্ট দিয়েছিস তার কোনো ক্ষমা নেই। আমি তোকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চিরতরে চলে যাবি, আর কোনো দিন যেন তোর মুখ আমাকে না দেখতে হয়। অকৃতজ্ঞ ছোট লোক কথাকার, দূর হ বলছি, দূর হ। অজিত জমিদার বাবুর পা ধরে কাঁদতে কাঁদতে একসময় মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু জমিদার বাবুর মন গলাতে পারে না। এরপরে যা হবার তা হয়ে গেল। অজিতকে চিরতরে ঘুটঘুটিয়া জমিদার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। সেদিন কিন্তু আমি চুরি করার জন্য জমিদার বাবুর ক্যাশ বাক্সের কাছে যাইনি, তা আপনি ভালো করে জানতেন। কিন্তু আমি এতবার তা বলার চেষ্টা করেছি, আপনি আমার কথাগুলো জমিদার বাবুর থেকে আড়াল করে রেখেছেন। আমি মানছি অজিত, ওই দিন সব দোষ আমার ছিল। আমি তোমাকে ফাঁসিয়েছিলাম। জানি না মাথায় কোন ভূত চেপেছিল। তোমাকে ওই বাড়ি থেকে সরিয়ে জমিদারের খাস কেয়ারটেকার হয়ে যাবার ইচ্ছে ছিল, কিন্তু তাও আমার ভাগ্যে টিকল না। জমিদার বাবু পুরোপুরি বিমর্ষ হয়ে যান, বাড়ির সবাইকে ছুটি দিয়ে দেন। আমাকেও তাই চলে যেতে হয়। আপনি এর শেষটা দেখেননি, কিন্তু আমি দেখেছি। শুনবেন শেষে কি হয়েছিল? শুনবেন, নিতে পারবেন তো? আমার গলা এক অজানা ভয়ে শুকিয়ে এসেছে। অনেক কষ্টে একবার ঢোক গিললাম। ঠেলা গাড়িটার কেমন যেন অস্বাভাবিকভাবে গতি বেড়ে গিয়েছে। অজিত কেমন যেন প্রবল উত্তেজনায় দগদগ করতে করতে বলতে লাগলো, শেষ দিনগুলোতে কর্তাবাবুর আপন বলতে কেউ ছিলেন না। পরিবার পরিজন সবাই একে একে মারা যেতে থাকে। কিছু লোক বাড়ি ছেড়ে পালিয়ে যায়, আর দুরারোগ্য এক পচন ব্যাধিতে আক্রান্ত হন কর্তাবাবু। আমি কেবল দূর থেকে দেখে যেতাম, কাছে যেতে পারতাম না। প্রতিদিন যে পরিমাণ কষ্ট কর্তাবাবু সহ্য করতেন, আমিও তার থেকে একটু কম কষ্ট সহ্য করতাম না। হায় ভগবান, এ আমি কি করে ফেললাম? এত বড় পাপ আমার দ্বারা কি করে হলো? অজিত, আমাকে জমিদার বাবুর কাছে নিয়ে চলো। আমি তার 2 পা জড়িয়ে ধরে ক্ষমা চাইব। এর কিছুদিনের ভেতরে জমিদার বাবুর সারা শরীরে পচন ধরে যায়, আর এক অবর্ণনীয় যন্ত্রণায় ধুঁকতে ধুঁকতে তার মৃত্যু হয়। গ্রামের কোনো লোক তার কাছেও ঘেঁষেনি। ওনার চলে যাবার পরে আমি রাগে দুঃখে ক্ষোভে বিষ পান করে আত্মহত্যা করি। মানে তুমি আত্মহত্যা করেছো? মানে কিন্তু তুমি তো এখন... আমি কথাটা শেষ করার আগেই দেখতে পেলাম অজিতের মাথাটা ঘুরে পিছন দিকে চলে এসেছে। ঠেলাটা তখন যেন বিদ্যুৎ বেগে ছুটে চলছে। আমার চোখের সামনে কেবল অজিতের মুখখানা। সেই মুখ দিয়ে একটানা ফেনা বের হয়ে যাচ্ছে। আশেপাশের সবকিছু ঝাপসা হয়ে আসছে। আমাকে নামিয়ে দাও, আমি যেতে চাই না। আমাকে যেতে দাও অজিত, আমাকে যেতে দাও। সবাই আপনাকে ক্ষমা করতে পারে বাবু সাহেব, আমি পারবো না। আপনি আমার আর কর্তাবাবুর মধ্যে সম্পর্কের চির ধরিয়েছেন। আপনার জন্য আমার কর্তাবাবু ধুকে ধুকে মারা গিয়েছেন। ছাড়বো না, ছাড়বো না আমি আপনাকে। আমি নিজ হাতে আপনাকে শাস্তি দেব। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব যেন চোখের সামনে তালগোল পাকিয়ে যেতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই আমি চলন্ত ঠেলা থেকে লাফিয়ে পড়ি। যখন চোখ খুলি তখন দেখতে পাই সামনে দাঁড়িয়ে আছে অজিত। মুখ থেকে তখনও তার একটানা ফেনা গড়িয়ে যাচ্ছে। কি ভেবেছিস পালিয়ে যাবি? আমার থেকে পালিয়ে বাঁচতে পারবি? আজ 10 বছর তোর অপেক্ষায় কাটিয়েছি তোকে নিজ হাতে শাস্তি দেব বলে। বছরের পর বছর ঘুরে বেরিয়েছি, আজ সেই দিন এসেছে। আজ আমি আমার আর কর্তাবাবুর ওপরে হয়ে যাওয়া অন্যায়ের বদলা নেব। অজিত,
আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি না তখন আমার কি হয়েছিল। জমিদারের কেয়ারটেকার হবার ভূত আমার মাথায় চেপে বসেছিল। আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কেবল তোমার আর্তনাদ শুনতে চাই, তোমার কষ্ট দেখে নিজের জ্বালা মেটাতে চাই। বলতে বলতে অজিত 1 পা 2 পা করে আমার দিকে এগোতে থাকে। ভয়ে আমার সারা শরীর কাঁপতে থাকে। পিছনে পেছাতে থাকি 1 পা করে, কিন্তু বেশি দূর যেতে পারি না। অজিতের হাতটা অস্বাভাবিক রকমের লম্বা হয়ে এসে আমার গলা চেপে ধরে। মুহূর্তে চোখের দৃষ্টি অন্ধকার হয়ে আসে। সামনের সবকিছু ঝাপসা দেখতে থাকি, কিন্তু ঠিক সেই সময় একটা বাজখাই গলা এসে নিঃশব্দতা ভেঙে দেয়। কি করছিস অজিত? ছেড়ে দে ওকে, মরে যাবে তো। ছেড়ে দে বলছি। আমাকে ছাড়তে বলবেন না কর্তাবাবু, এই লোকটা আমাদের সম্পর্ক খারাপ করেছে, আমাকে আপনার চোখে দোষী বানিয়েছে। আমি ওকে ছাড়বো না কর্তাবাবু, নিজ হাতে বদলা নেব। তুই কিন্তু আমার মুখের ওপরে কথা বলছিস অজিত। আমি কিন্তু এইসব একদম সহ্য করি না। ওকে ছেড়ে দিতে বলেছি, ছেড়ে দে। জমিদারের কথাটা শেষ হওয়া মাত্র অজিত আমার গলা ছেড়ে দেয়। আমি আস্তে আস্তে চোখ খুলে তাকাই। সামনে দাঁড়িয়ে আছে একটা মস্ত বড় শরীর, ঘুটঘুটিয়া গ্রামের জমিদার রাজপ্রতাপ বাবু। সারা মুখের মাংস পচে গলে আছে, চোখের পর্দা পচে গলে হয়তো অনেক আগেই খসে পড়েছে। চোখ থেকে ক্রমাগত এক ধরনের তরল গড়িয়ে যাচ্ছে। কেমন আছো হে ছোকরা? কথাটা আমার মনের কোটরে আঘাত করল। মুহূর্তে বুকের জমা কষ্টগুলো কান্না হয়ে বেরিয়ে এলো। হুমড়ি খেয়ে পড়লাম জমিদারের পাচড়ার উপরে। এরপরে অঝরে অশ্রুপাত করতে থাকি। আমার ভুল হয়ে গেছে জমিদার বাবু। সামান্য কিছু টাকার লোভে আমি আপনাদের সাথে অন্যায় করেছি। আপনাদের বাবা ছেলের মতো সম্পর্কের গায়ে আমি কালিমা মাখিয়েছি। আমি দোষী জমিদার বাবু, আমি দোষী। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি কেন কান্না করছো? কর্তাবাবু, আপনি কি করে শেষ দিনগুলোর কথা ভুলে যেতে পারলেন, যখন একটা লোকও আপনার কাছে আসতো না? প্রতিদিন কি অসহ্য যন্ত্রণা ভোগ করতে হতো আপনাকে। গায়ে মাছি বসতো, একটু জল মুখে দেওয়ার সামর্থ্য ছিল না। এসবের জন্য যে দায়ী, আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন? না অজিত, এসবের জন্য ও দায়ী নয়। সবই আমার কর্মফল। যে নিজে থেকেই নিজের ভুল বুঝতে পারে আর অনুতপ্ত হয়, তাকে আর শাস্তি দেওয়ার প্রয়োজন পড়ে না। ও নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে, ওকে তাই আমি ক্ষমা করে দিলাম। আমি বেঁচে থাকতে কোনোদিন কর্তাবাবুর আদেশ অমান্য করিনি, আর এখনো করব না। তিনি যেহেতু ক্ষমা করে দিয়েছেন, তাই আমার এখানে কোনো কথা বলার অধিকার নেই। চলো অজিত, আমাদের মুক্তির সময় হয়ে গিয়েছে। আমরা এখন থেকে আবার একসাথে থাকবো। চলো। একবার চোখ তুলে সামনে তাকাতেই আর কাউকে দেখতে পেলাম না। কেবল অনুভব হতে লাগলো মন থেকে যেন ভারী একটা কিছু নেমে গেছে। পূব আকাশে তখন সকালের রক্তিম সূর্য সেই আলোর পথ ধরে আস্তে আস্তে দূরে মিলিয়ে যায়।